সবাইকে ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তার অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে এমন একজন রয়েছেন যার অনেকগুলো পরিচয়। তিনি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন, জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন তিনি সামলাচ্ছেন দেশের ক্রিকেটের দায়িত্ব। আমাদের সঙ্গে আছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ফারুক ভাই, ওয়েলকাম, ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছেন? ধন্যবাদ, খুব ভালো। আপনি ক্রিকেট খেলেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন, এখন ক্রিকেটের ওভারঅল পুরো দেশের ক্রিকেটের আপনি দায়িত্ব সামলাচ্ছেন। কোন পরিচয়টাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে তো তিন রকম। আমি এটা বুঝতে হবে যে একদম এক্স্যাক্টলি তিন রকম প্রেশার। আগে শেষটা দিয়ে শুরু করি। প্রেসিডেন্ট হিসাবে এটা আসলে মানে এতগুলো দিক দেখতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্সিয়াল, তারপরে কর্পোরেট স্ট্রাকচারে, যেটার উপরে এটা একটা যে কোনো একটা কর্পোরেট স্ট্রাকচার সবচেয়ে হেড বলা যায় আর কি। আর প্লেয়িং ডেজ থেকে আমি বলবো যে যখন আমরা খেলা শুরু করেছি তখন তার ক্রিকেটের যে স্ট্রাকচার বলেন, যে ক্রিকেটের প্রেশার বলেন, টোটালি ডিফারেন্ট ছিল। তখন আমরা আমাদের পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি যখন ভর্তি হই তখন কিন্তু আমি ন্যাশনাল টিমে চান্স পেয়েছিলাম। মানে ব্যাক ইন, আমার বয়স তখন 19 বছর বয়স, 85-এ আমি আসলে ন্যাশনাল টিমে খেলি। সো তারপর আস্তে আস্তে যে স্বপ্ন ছিল যে ক্রিকেটার হবো, ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করবো, প্রথম যখন 82-তে শুরু করি, যাতে নামটা বিশ্বের দরবারে দেখাতে পারি আমি। তো ওইটা এক ধরনের প্রেশার ছিল, একরকম ছিল। ফ্যাসিলিটিস অনেক কম ছিল, আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে, এখন তো পিজিও, ট্রেনার, অনেক কিছু। তারপর আমি মাঝখানে ক্যাপ্টেন হলাম। ক্যাপ্টেনের যদি ট্রেনিংটা খুব সংক্ষিপ্ত ছিল, আমার মাঝখানে রোল ছিল চিফ সিলেকশন কমিটি রোল। ওইটাতে আমি আসলে ওই রোলটা আমি কিন্তু খুব এনজয় করেছিলাম, খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। আপনার ওই সময়তে তো দুই দফায় আপনি যখন ছিলেন বাংলাদেশের মেইন যারা ক্রিকেটার ওয়ার্ল্ড ওয়াইড যাদের, তারা কিন্তু সেই সময় উঠে এসেছে। হ্যাঁ, আমার মনে হয় এই জন্যেই এটা একটা কারণ। আর ওইখানে তো স্কোপ ছিল অনেক বেশি কাজ করার। ক্রিকেটের যে মেধাটা আপনার আছে ওটা আপনার প্রুফ করার একটা খুব ভালো জায়গা ছিল এটা। তখন আমি কাজ করেছি আথর আলী খান আর জিএম নস্টর প্রিন্সের সাথে। তখন ক্যাপ্টেন ছিল মোস্ট অফ দ্য টাইম হাবিবুল বাশার সুমন, আর ডেভ ওয়ার্ডম্যান ছিল আমাদের কোচ। সো আমরা এই চারজন কোচও পার্ট ছিল। আমরা চেষ্টা করতাম যেই ছেলেটাকে আমরা চিন্তা করতাম এই ছেলেটাকে আমরা নিব, ওদের কিন্তু আমরা, ওর যদি খেলার আশায় থাকতো তাও আমি বলতাম যে একজন সিলেক্টরকে হয়তো আমি মিস করেছি তার খেলা দেখা। সো এই যে প্ল্যান করে যে কাজগুলো আমরা যখন করতে পেরেছি, আই এম শিওর দ্যাট এর মধ্যে 3-4টা ছেলে তো দীর্ঘ লম্বা 16-17 বছর খেলেছে ন্যাশনাল টিমে। সো ওই কাজটা আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। বাট তারপর সবগুলো কাজে হ্যাজ গট ডিফারেন্ট চ্যালেঞ্জেস। এক্স্যাক্টলি। আপনি এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আছেন, একটা ভিন্ন পরিস্থিতিতে দায়িত্ব পেয়েছেন, চ্যালেঞ্জটা অনেক বেশি। আমরা দেখেছি বিগত অনেক দিন বাংলাদেশের ক্রিকেট অনেক জায়গা ছিল যেগুলোতে ঠিকমতো কাজ হয়নি, যার ফল কিন্তু আমরা দেখেছি মাঠের বাইরে সব জায়গায়। তো ওভারঅল এই জায়গাটা কতটা এনজয় করছেন, চ্যালেঞ্জটা কতটা? হিউজ চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের একটা ক্রিকেট বোর্ড ছিল যেটার ডিরেক্টর ছিল 25 জন। কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে আমি প্রথম যেই 3-4 মাস কাজ করেছি পুরোপুরি বলতে হবে ওয়ান হ্যান্ডেডলি করতে হয়েছে আর কি। যতটুকু আমরা জানি আপনি এভরিডে অফিস করেন বোর্ডে, আমি চেষ্টা করি আর কি, যেহেতু প্রেসিডেন্টকে দেখি অনেকগুলো কাজ, যেহেতু মনে করি যে 25 জনের কাজ 10 জন, এবং 10 জনের মধ্যেও মনে করেন সবাই যে খুব অ্যাক্টিভ তাও আমি বলবো না। সো সবগুলো করতে গিয়ে এটা আসলে মানে বোর্ড প্রেসিডেন্ট থেকে ইট ওয়াজ মোর অফ এ জাস্ট ওভার সিইও, এরকম একটা কাজ আমি নিয়েছি আর কি, আমার মনে হয় আর কি। সেক্ষেত্রে আপনার মানে আসার পর থেকেই আমি মানে চেষ্টা করেছি কিছু কি এরিয়া ডিটেক্ট করছি। এবার যদি আপনি লোকাল যে লিগগুলো হয়েছে, আপনি রাইট ফ্রম লাইক 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, সবগুলো কিন্তু আপনি একদিনের জন্য কোনো ম্যাচ পিছিয়ে নি। বিকজ এটা বলেছে সিসিডিএমকে, যার যেই দায়িত্ব তারা ওইভাবে সব কিছু তারা করেছে। ওখানে আমার ওভারঅল সুপারভিশন ছিল, বাট অথরিটি কিন্তু তাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি আসার পরে চিন্তা করেছি আমাদের আসলে হিউজ 40-50 হাজার ক্যাপাসিটি স্টেডিয়াম দরকার নেই, আমাদের দরকার হলে গিয়ে মাঠটার মধ্যে কী দরকার, আপনার খুব ভালো পিচ দরকার, উইকেট দরকার, ভাই গ্রাউন্ডটা ভালো, ড্রেসিং রুম, যেটা আপনার ফ্যাসিলিটি আমি বলবো প্লেয়ারদের যাতে কমফোর্টেবল থাকে। চেষ্টা করছি আর কি। হোপফুলি দেখি ইলেকশন খুব বেশি দূরে নাই, আসলে হয়তো আরও কিছু আমার ম্যান পাওয়ার হলে আমরা কাজটা ভালোভাবে করতে পারবো। ফারুক ভাই, যেহেতু আমরা ঈদের মধ্যে আপনার সাথে কথা বলছি, ঢাকাতেই তো বড় হয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই ঢাকায়, তবে ছোটবেলার ঈদগুলো কোথায় করা হতো বেশি? ঢাকাতে করতেন না আপনার গ্রামের বাড়িতে যাওয়া? আসলে ঢাকা থেকে আমরা 74 পর্যন্ত নারায়ণগঞ্জে থাকতাম, আমার বাবার সব ব্যবসা ছিল পাট। সো তখন আমরা ছোটোবেলার ঈদগুলো আমরা একটাই তো গ্রামের বাড়িতে করতাম। এটা আমাদের বিক্রমপুরে। নারায়ণগঞ্জ সবাই মনে করে আমি নারায়ণগঞ্জের, আসলে আমার দেশের বাড়ি হলে গিয়ে মুন্সিগঞ্জ। তখন বিক্রমপুর ছিল, বিক্রমপুর তখন মানিকগঞ্জ, বিক্রমপুর সব একসাথে ছিল। অ্যাটলিস্ট কোরবানি ঈদটা করতাম আমরা। কোরবানি ঈদ আমরা যেতাম হলে গিয়ে, রাস্তা ছিল না তখন, আমাদের নৌকায় যেতে হতো। সো নৌকাটা থাকতে হলে গিয়ে বিশাল নৌকা, মানে বজরা টাইপ, যাতে আমাদের ফ্যামিলি মেম্বার আমরা কিন্তু
7 ভাই বোন, তার সাথে মামা, খালা, বাবা, মা, মানে পুরো নৌকাতে আপনারা পুরা সবাই। নৌকাতে আমরা সবাই। এই আর নৌকাও সময় নিত 4 ঘন্টা তো নিতই। 4 ঘন্টা হয়তো 10টায় শুরু করলাম, পৌঁছতে পৌঁছতে 2-3টা বেজে যেত। ওখানে খাওয়া দাওয়া, ওখানে গান শুনতাম, সো আড্ডা হতো। সো ইট ওয়াজ মানে লাইক ঈদের আগে ঈদের আনন্দ ঈদের আপনার আগে ওই যাত্রাতে পুরোপুরি হয়ে ওই যাত্রাতে খুব আনন্দ করতাম আমরা। এখন হয় কি যে এই যে আমাদের বাচ্চাদের আমরা একটু বকা দিই, এত গেজেট ইউজ করে, আসলে ওদের তো করারও কিছু নাই। Right. They are so একদম ভিতরে একটা জায়গায় বন্দি টাইপ আর কি। আমার মনে আছে ঈদের আগের দিন রাতে প্রবাবলি ঈদের 4 গুণ মজা করতাম আমরা। চাঁদ রাত। হ্যাঁ, চাঁদ রাতে, যেটা আমরা বসে সবাই মিলে আড্ডা মারতাম। এরকম একটু বলেন না কোন একটা ছোট মজার কোন অনেক ঘটনা মজা বলেন। মানে কি, আমরা যেহেতু আমি বলেছি আমার ফ্যামিলি বেশ বড়, আমরা ভাই বোনই অনেকগুলো, তারপরে তো খালা মামা আছে, বুদ্ধিমন্ত একটা খেলা খেলতাম, কানে কানে নাম বলতে হতো, তারপরে লোকেট করতে হতো। সো ইট ওয়াজ লাইক এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স আর কি। এটা যেটা বাচ্চারা এখন খুব মিস করে, আমি মিস মনে করি, যেটা তাদের জন্য খুব বিরাট একটা ব্যাপার হতো আর কি, এই জিনিসগুলো পেতো তারা। এখনকার ঈদ আর ছোটবেলার ঈদের মধ্যে পার্থক্যটা কি দেখেন, বা এখনকার ঈদের সকালটা কিভাবে কাটে? আসলে আমাদের বাসায় একটা ট্র্যাডিশন ছিল, বাবা যখন বেঁচে ছিলেন সকালবেলা সব আত্মীয়-স্বজন আসতো আমাদের আপনাদের বাসায়? আমাদের বাসায়। আচ্ছা, এটা তাদেরই। একদম জাস্ট রীতি, অলিখিত আমার রীতি। মনে পড়ে যে 45 বছর আমার মনে আছে আর কি, 45-48 বছর সকালে আসতো। ওইরকম আগে তো অনেক মানুষ আসতো, বিকজ ফ্যামিলি অনেক লম্বা ছিল। এখন বিভিন্ন জায়গায় মানুষ চলে গেছে। ওই আমার বাসায় এসে নাস্তাটা আমার বাসাতে। বাবা মারা গেছেন প্রায় 93, তো প্রায় 32 বছর হয়ে গেছে। ওইটা এখনও কন্টিনিউ করছি, সব কিছু করি, বাট মানুষের সংখ্যা একদম কমে গেছে। তো ওই ট্র্যাডিশনটা এখন আমি রেখেছি। লোক আসে এখন 5-7 জন, এই নিয়েই আমাদের আসলে হয়ে যায় আর কি, ঈদটা পার হয়ে যায় সকালটা অ্যাটলিস্ট। আপনি কিছু রান্না করেন না, বা নাকি ভাবি আমি সব তো করে? না, আমার রান্নার খুব ভালো ন্যাক আছে। আমি তো সবসময় বলি যে আমি আসলে এই ক্রিকেটে না হলে কুক হতেন, আমি শেফ হতেন। শেফ হতাম শেফ হতেন, ডেফিনেটলি, বিকজ খুব খুশি থাকি তখনও রাঁধতে ভালো লাগে, যখন আমি ডিপ্রেস থাকি, মন খারাপ থাকে, তখন আমার রাঁধতে ভালো লাগে, বিকজ রান্নার সব একদম ঢুকে যায় ভিতরে। অভ্যাসটা গ্রো করেছে, মাকে দেখতাম রান্না করতে, সো মার সাথে হয়তো গল্প করতে হতো, দেখতাম কীভাবে রান্না করে। সো এটা আস্তে আস্তে আমার মধ্যে ঢুকে গেছে, কখন যে মনে করি যে আমি রিয়েলি লাভ দিস জব। কার্লোস মনে হয় আপনার না ভাবিরটা? ও ডিফারেন্ট কুক, ও খুব ভালো রান্না করে, বাট দুজনের রান্না করে ধারা একদম ডিফারেন্ট। প্লেইং ক্যারিয়ারের কথা একটু জানতে চাই। আপনি তো লম্বা সময় বিমানে খেলেছেন, মানে আগেকার প্রিমিয়ার লিগ, এবারও তো প্রিমিয়ার লিগ হচ্ছে, অনেকদিন ধরে হয়ে আসছে। সব কিছু মিলে পার্থক্যটা কি দেখেন? আগেকার লিগে আরও একটু বেশি কম্পিটিটিভ ছিল? দুইটা তো মেইন পার্থক্য আমরা সবাই জানি। এখন আসলে দুনিয়া ভরে এত ক্রিকেট খেলা, ওই আপনি দেখবেন ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু দর্শক আর নাই। আমাদের তো মোটিভেশন বলি, আমাদের তো টাকা পয়সা অনেক কম ছিল আপনি জানেন, কিন্তু মোটিভেশন ছিল এই দর্শকেরই, এই যে দর্শকের ভালোবাসা, চিৎকার করে ভালোবাসায় খেলা দেখতে আসতো। তারপরে প্রিমিয়ার লিগ আমি বলবো, আবানি মর্নিং খেলা মানেই তো আপনার, তখন তো আস্তে আস্তে আরও বড় টিম, বিমানের কথা আপনি উল্লেখ করেছেন। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ প্লেয়ার লম্বা সময় খেলেছি। আনফর্চুনেটলি কোনোদিন মোহামেডান খেলা হয় না আপনার? মর্নিং খেলা হয়নি। মর্নিং আই ওয়ান্টেড টু প্লে, বাট ফর সাম রিজন কথা হয়েছে, সব কিছু ঠিক আছে, সামহাও লাস্ট মোমেন্টে আমার যাওয়া হয় না আর কি। যে কোনো 3টা বা 4টা যদি বলি যে এই কাজগুলো আপনি ইমিডিয়েটলি যদি খুব দ্রুত করতে পারতেন, মানে আপনি স্যাটিসফাইড হতেন, কোন সেক্টরটা হতো? আমি আপনাকে আগে বলি যে আমি মাঠের সংখ্যা বাড়াতে চাই, এটা একদম দিস ইজ মাই ড্রিম, অ্যান্ড হোপফুলি এটা আপনি নেক্সট ইয়ারের মধ্যে আরও 3-4টা মাঠ, আমি এয়ারফোর্সের সাথে কথা বলে তাদের একটা মাঠ নেওয়ার চেষ্টা করেছি। সো এগুলো তো আসলে লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না, বাট আমার মনে করেছি যদি আমি 5 বছরও পাই, আমার যেই সারা বছর ধরে যেই খেলার যেই ইয়েটা করা দরকার, এগুলো আমরা করতে পারি যাতে। আপনার তো একটা ভিশন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় দেখতে চাই। যদি আপনি ওইরকম ভিশন করেন, এখন বাংলাদেশ ক্রিকেটের আমি মনে করি অনেক জায়গায় আনট্যাপড আছে, যেগুলো আপনি রিয়েলি আই এম সো ফোকাসড অন দোজ। যেমন আপনার আম্পায়ার, কোচেস, তারপরে কিউরেটার্স, এদের জীবনের মান উন্নয়ন করা। আমরা শুধুমাত্র ফোকাস করি ন্যাশনাল টিমের তাদের পারফরমেন্স। অ্যান্ড ন্যাশনাল টিম পারফরমেন্সটা কেমনে হবে, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক চিন্তা করি না। আপনি হঠাৎ বিচ্ছিন্নভাবে আউট অফ 10 গেম 2-3টা ম্যাচ জিতবেন আপনি, বিকজ তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদুল্লাহ, দেয়ার বিগ নেমস, তারা আছেন, তার সাথে হয়তো বা মিরাজ টিরাজ কিছু পারফর্ম করবে, আসবে। কিন্তু আমি চাই এমন একটা টিম, 3 ফর্মেটেই যার যেই কাজ, এটা আমি কিন্তু বোর্ডে বলে দিয়েছি, এটা ওদেরই করতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। তারপর আমি একটা ট্রাস্টও করছি, যেতে আপনি জানেন যে আমাদের ইন্ডিয়াতে পেনশন পায়, এটা আমাদের কাজ প্রায় শেষের দিকে। একটা ট্রাস্ট ছিল, ওটাকে ফাংশনাল করছে। মিরপুর স্টেডিয়ামে একটা একাডেমি রয়েছে, একাডেমি মাঠ, একটা হোস্টেলের মতো। মূল একাডেমি বলতে আমরা যা বুঝি, ভারতে বেঙ্গালুরুতে আছে, এবং সেটা ওয়ার্ল্ড ক্লাস। দেখেছেন তাদের ইনফ্রাস্ট্রাকচার কেমন। সো এই একাডেমিটা নিয়ে কি আপনারা কোনো প্ল্যানিং করছেন? মানে
সত্যিকারের একটা খুব- একাডেমিকে আমরা দেখতে পাবো? খুব শর্ট করে বলে দিচ্ছি, আমাদের কিছু প্রজেক্ট, আমরা পাইলট প্রজেক্ট নিয়েছি। আপনি জানেন যে আমাদের সিলেটের 2টা মাঠ আছে, ওখানে আমাদের ডর্ম নাই, তার সাথে হয়তো বা একটা ইনডোর একাডেমির মতো একটা ফ্যাসিলিটি তৈরি করব। চিটাগং, যেটা আপনার সাগরিকার পাশে আপনার মহিলাদের একটা মহিলা কমপ্লেক্স আছে, আপনি জানেন, ওটার ব্যাপারে চিন্তা করেছি। কক্সবাজার আমাদের 2টা গ্রাউন্ড আছে, যেটাকে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস একটা একাডেমি টাইপ, ওখানে একটা ডর্ম করার চিন্তা করেছি 120 রুমের। ওটা ডিজাইন হয়ে গেছে, ভিশন অনেক আছে, তো এখন সময়, একটু সময় দরকার এবং সেটা সময় execute দরকার। এই করতে সময়ের exactly। জন্য আমার মনে হয় যে কিছু সময় বেশি পেলে আমার মনে হয় অনেক কিছু আছে মাথায়। আর আমার সবচেয়ে বড় কাজটা আমি কিন্তু এখনো ধরতে পারি না, আমি প্লেয়ারদের সাথে কিছু সময় কাটানো। আমরা আসলে আমাদের দেশের রীতি এমন একটা, যেখান থেকে আসলে পদত্যাগ করা এটা আমরা দেখি না, যে বাট আপনি সেই কাজটা করেছিলেন প্রধান নির্বাচকের পর থেকে, আপনার কাছে হস্তক্ষেপ করা হয়েছিল এবং সেটা আপনি, এটা ওপেনলি সবাই জানে। বাট এই যে এই রীতিটা কতটা ইম্পর্টেন্ট আসলে আপনি যদি একটু সেটার উত্তরটা আমি অলরেডি তোমাকে দিয়েছি, হ্যাঁ। যে অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি Right. হবে কখন, যখন তুমি কাউকে অথরিটি দিবে। অথরিটি দিলে সে ফুল অথরিটি এবং সে অ্যাকাউন্টেবল হবে। এই কারণেই কিন্তু আমি, কেন আমাদের জিনিসটা মিক্স করে দিয়েছিল, ডিরেক্টর দেয়ার এমপ্লয়ার, মানে তারা পলিসি মেকার, আমি হলো সিলেক্টর, চিফ সিলেক্টর অ্যাজ এ এমপ্লয়ি। সো ডিরেক্টর অ্যান্ড এমপ্লয়ি, ইট ডাজেন্ট ওয়ার্ক। তারা যেটা বলবে তারা খেলা দেখবে না। আমার এই আর্গুমেন্টটা ছিল যে যদি ডিরেক্টর সিলেক্টর হয়ও, তাদের খেলা দেখতে হবে, তাহলে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল তো তৈরি হতো না। আপনি দেখবেন এক্স্যাক্টলি লাস্ট 8-7-8 বছর তাই হয়েছে। এই জন্য আমি করেছি। আমার মনে হয় যে এই জিনিসটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে আপনার অথরিটির মাধ্যমে। অবশ্যই এবং যদি আপনি মনে করেন কেউ, ইফ সামওয়ান ইজ নট ডুইং রাইট or not doing their job, you can always sack them and get a new people. এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। আমরা যেহেতু ঈদের একটু শুভেচ্ছা যদি দর্শকদের দিতেন, কোনো যদি মেসেজ থাকতো সেটা যদি দর্শকদের বলতেন। আমার মনে হয় সবাইকে আগেই বলছি যে একদম নতুন দেশ আমরা ঈদ করতে যাচ্ছি, প্রথম ঈদ। সবাইকে ঈদ মোবারক। এখন যেহেতু একটা রিবিল্ডিং প্রসেসে যাচ্ছে, শুধুমাত্র দেশ না, ক্রিকেট বোর্ডে যাচ্ছে, আপনি এই সময়টায় একটু ধৈর্য ধরে থাকতে হবে। এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের প্রোগ্রামটা তোমার অনুমতি নিয়ে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে শেষ করছি আমাদের আজকের খেলার তারার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ে।